পাতা ঝরা বৃষ্টি তুমি কেন এনেছো? দারুণ সুন্দর ওয়েদার, পুরো বর্ষাকাল নেমে এসছে। আগে ছোটোবেলায় না, এই যে এখানে যে ড্রপগুলো হয়ে আছে, এগুলো এরকম করে জল দিয়ে টাক 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 এরকম করে এই জিনিসটা করতে খুব মজা লাগতো। জানি না তোমরা কারা কারা করেছো, আমি খুব করেছি। তো এই হচ্ছে বাইরের ওয়েদার, পুরো বৃষ্টি হচ্ছে। Good morning everyone, welcome back to my channel, to another very new vlog. So আজকে হলো মানডে, তো মানডে মানেই প্রচুর কাজ, প্রচুর ব্যস্ততা পূর্ণ একটা দিন। কিন্তু রাজু, জল দিতে হবে না রে এখনই, তাড়াতাড়ি অল্প অল্প দিয়ে দে, বৃষ্টিতে তো গাছগুলো ভিজেই আছে, অল্প অল্প জল দিয়ে চলে আয়। তো ব্যস্ততাপূর্ণ একটা দিন, বাট আর পাটা মুছে আয় প্লিজ, ঘরটা কাদা কাদা করে ফেলবি একদম। তো ব্লগটা শুরু করবো, তার মাঝখানে এতগুলো কথা বলে ফেললাম, সরি। সো যাই হোক, মানডে সবারই অবভিয়াসলি কাজকর্মের দিন, ব্যস্ততাপূর্ণ একটা দিন। তার মধ্যে সকালবেলা ফোন এলো যে আমার যে দিদি যে কাজ করে, তা সে আরেকটা বাড়িতে কাজ করতে গিয়ে সে প্রেশার কুকার না কি খুলতে গিয়ে ডালের পুরো গরম জল ফেলে দিয়েছে নিজের গায়ে। বাস, তাকে এখন ফার্স্ট এড দেওয়া হয়েছে, মানে এক্সট্রিম কিছু হয়নি বললো, কিন্তু তাও আর কি। তো শিল নট বি এবল টু কাম। সো এটাই হলো ব্যাপার। তো আজকে আমার মানডেটা হয়ে গেল হেভি মানডে। নিজের কাজকর্ম আছে প্রচুর, আমি লাইভ করার কথা, আমার লাইভটা করা হচ্ছে না। সো এবার দেখা যাক কোন দিক দিয়ে কিভাবে কি ম্যানেজ করি, কি করি। আর খাওয়ার সেরকম কিচ্ছু করা নেই, খাওয়ার সব করতে হবে। এখন প্ল্যান করবো একটার পর একটা কি। সো ফার্স্টে গিয়ে ব্রেকফাস্টের পালা, ব্রেকফাস্টটা বানাবো সবার আগে, যেটা দিনের শুরুতে দরকার হয় আর কি। এই যে জুসটা রেডি করে ফেলছি, কারণ হলো ফটাফট, এটা একটু টাইম লাগে। তারপরে শানুর ব্রেকফাস্টটা করতে হবে। আর হলো লাঞ্চে যা দেখলাম কিছু নেই, সব নতুন করে করতে হবে। এবার দেখি কি করা যায়। আজকে আমার আবার অ্যাপেল নেই। ব্রেকফাস্টে শানু আমাকে কিছুতেই কিছু বানাতে দিল না, ও সাবওয়ে থেকে অর্ডার করলো। এই যে সাবওয়ে, ও খুব ভালোবাসে সাবওয়ে খেতে। আর আমার তো জুস ওই যে রেডি হয়ে গেছে, আর রাজুর পরোটা আছে, আমি গরম করে দিচ্ছি, ও খেয়ে নেবে। সো তিনজনের তিনটে খাবার। তোমরা অনেকেই কোলাজেনের কথা জিজ্ঞেস করছো আমাকে, কোন ব্র্যান্ড। এই যে দেখো, এইচকে ভাইটালস, এটা হচ্ছে আমার কোলাজেনটা। দিকে যে কত টেনশন, এই যে সব এই যে বুটিকের ট্যাগ চলে এসছে, এগুলো যাবে। আর আমার এদিকে রান্না আমি কিচ্ছু বসাইনি। তো এবার এখানটা আমি এখন মানে শর্টকাট কিছু করব আর কি, কারণ কি আমাকে আবার বুটিকে যেতে হবে ফটাফট। আজকে একটু সয়াবিনটাই ভাবছি করে ফেলবো। সয়াবিন দেখি এটাতে কতটা আছে। এই যে সয়াবিন আর একটা প্যাকেট আছে, খুলে দেখবো কতটা আছে। তারপরে আজ আমি কোনোদিন যেটা করি না বাটা মশলা দিয়ে রান্না, সেটা হচ্ছে করব আজকে। দেখি কেমন হয় খেতে, তোমাদের সাথে শেয়ার করি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে রসুনটা আমি থেতো করেই দেবো। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাও বেটে দেবো। ঠিক তোমাদের সাথে দেখাই, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি একটু ম্যাগি সস। আমি ম্যাগি সেটা ইউজ করি, হট অ্যান্ড সুইট যেটা, ওটা ইউজ করি। আর একটু জল দিয়ে দিলাম, এটা বেটে নেব। এটা দিয়ে অদ্ভুত একটা সুন্দর টেস্ট হয়। একটু টমেটো কেটেও দিয়ে দিলাম, টমেটোটা তখন দিতে ভুলে গেছিলাম। আর এদিকে সয়াবিন ঢেলে দিয়েছি, মানে হচ্ছে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে নে।
বাড়লে যেটা হয়, দেখো সব বেরিয়ে গেছে। এই যে সব মাজতে হবে এখন, কি বলবো আর। সয়াবিনটা প্রথমে হালকা করে ভেজে নেব। এই যে এখানটা জল ছাড়িয়ে রেখে দিয়েছি, এই হলুদ লবণ দিয়ে একটু হালকা করে এটার মধ্যে ভেজে নেব। সয়াবিনটা ভালো করে ভেজে নেব, আর আমি একটু সয়াবিনটা ভালো করেই ভাজি আর কি, হলুদ দিয়ে লবণ দিয়ে, ডালে না টেস্টটা ভালো হয় না। সুন্দর করে সয়াবিনটা ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভাজার পরে কিছুটা তেল ছিল, তো এখানটায় রসুন থেঁতোটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে সেই যে তেল বাটাটা বানালাম, সেটা নিয়ে কাণ্ড হয়ে গেল, সেটা দিয়ে দেবো। খুব পুরো বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে রোজকার যে পুরো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এবার এক এক করে এটার মধ্যে নর্মাল যে মশলাগুলো, আমি তোমাদের সাথে কথা বলি, চিমনিটা বন্ধ করে তারপরে আবার চালিয়ে দিই। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। দেখো তেল ছাড়া শুরুই হয়ে গেছে। এবার এটার মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে ভালো মতন মিক্স করে নেব। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখি, খুব ভালো লাগে। শর্টকাট প্রসেস ঠিকই, কিন্তু স্টিল খেতে খুব ভালো হয়। এবার ভালো মতন একটা কষে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ইলেকট্রিক কেটলে গরম করে রাখা জলটা এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটা ভালো মতন ফুটবে। শুধু সয়াবিন দিয়ে কীভাবে খাবো ভাবলাম, তো একটু চিকেন আনালাম। চিকেন আনিয়ে জাস্ট নর্মাল একটু কষা করে রাখলাম। মানে দুবারে করবো ওটা। এবার এখানটা অল্প নিলাম, আর একটু আছে, ওটা হয়তো কালকে করে দেবো। আজকে এটুকু করলাম, কিছুই না, নর্মাল চিকেন কষা করবো। তেল দিয়ে, হলুদ দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, আরও যেগুলো মশলা ওগুলো দিয়ে মেখে রাখবো আপাতত। আজকে ফার্স্ট টাইম আমি ফ্রাইং প্যানে মাংস রান্না করবো, কারণ কি অল্প মাংস আছে, আর যত কাজ না বাড়ানো যায় আর কি, সব বাসন মাজতে হবে। সো সেই জন্য এখানে সয়াবিনটা প্রায় হয়ে গেছে, আর একটু ফুটছে। আমি জাস্ট গ্যাসটা এদিক ওদিক করে দিয়েছি, কারণ ওদিকটায় দাঁড়িয়ে রান্না করতে সুবিধা হয়। তো ওটাই, তো এখানটায় এখন শুরু করবো। আমি ওখানটায় সয়াবিনটা একটু নাড়িয়ে দিই। আর দেখো এখানে একটু বেরেস্তা বানিয়ে রেখেছি, যেহেতু মানে অল্প চিকেন না, একটু ভাবলাম একটু কষা কষা, একটু শুকনো শুকনো করে রান্না করি। এখানে একটু বেরেস্তা বানিয়ে রেখেছি, আর এটার মধ্যে এখন চিকেনটা বানাবো। দেখো রসুনটা একটু ব্রাউনিশ ব্রাউনিশ ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কা একটা গোটা বড় শুকনো লঙ্কাকে কেটে কেটে ওটার মধ্যে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা কিন্তু গোটাটা দেওয়াই যায়, কিন্তু ওই যে এত বড় লঙ্কাটা, ওই জন্য আমি একটু কাঁচি দিয়ে কেটে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আমার কাছে এইটুকুই কাটা পেঁয়াজ ছিল, যতটুকু ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। পিকনিকে লোকে যেরকম মাংস রান্না করে, আমি আজকে ঠিক তেমনভাবেই চিকেনটা রান্না করেছি।
মানে একদম ইজি প্রসেসে আর যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে এত ফোন আসছিল আর বুটিকের ফোনে এত মেসেজ আসছিল যে রান্নার প্রতি কনসেন্ট্রেশনই করতে পারছিলাম না। সব দিকটাই সামলাতে হচ্ছে যেহেতু, তো সেই জন্য একটু শর্টকাটে যদি যেটা করা যায় সেটাই করছিলাম আর কি। তো পেঁয়াজটা, রসুনটা, শুকনো লঙ্কা সব একসাথে ভালো মতন ভেজে নিলাম। টমেটো আমি খুব একটা দেই না চিকেনে, কারণ ওটা গ্রেভিটাকে মোটা করে দেয়, আর শানু সেটা একদম ভালোবাসে না। তো ওই জন্য আমি একটু শুকনো শুকনো করে, যেরকম শানু ভালোবাসে কারণ কি ওই খাবে, তো ওইভাবেই আমি চিকেনটা আজকে রান্না করছি। ব্রাউন করে এবার এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, অল্প একটু, কারণ কি যেহেতু আমি মাংসে দিয়েছি তো অল্প অল্প লঙ্কার গুঁড়ো। নুন আমি মাংসে কোনো সময় মাখিনি, তো আজকেও মাখিনি। তো এখানে দিয়ে দেবো হলো আন্দাজ মতো নুন, আর দেবো একটু ব্ল্যাক পেপার। ভালো মতো নাড়িয়ে নেবো, নাড়িয়ে মশলাটা একটু ভাজা হয়ে যাক, তারপরে চিকেনটা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে চিকেনটা এটার মধ্যে দিয়ে দেবো। এই যে আমার এক পদ রেডি, সয়াবিন গরম ধোয়া বেরোচ্ছে, টেবিলে রেখে দেবো। সো এখান থেকে দেখো চিকেনের থেকে জল বেরিয়ে গেছে। আমার এক্সট্রা জল দেওয়ার তো একটা ইচ্ছে নেই, দেখা যাক কতটা কী হয়। আর এটা যেহেতু শুকনো শুকনো করে করছি একদম, আর শানু হয়তো আর শুধু চিকেনটা দিয়ে খাবে আর সয়াবিনটা রাত্রে খাবে, তো ওই জন্য আমি একটু ভাত করবো ওর জন্য। আর এখানটায় দেখো আমার কাছে মটরশুঁটি ছিল, আমি এটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। ওর ভাবছি একটু ভাতটাকেই পিস পোলাও মতো ওর জন্য করে রাখবো অল্প একটু। মটরশুঁটি খেতে খুব ভালোবাসে। এটা এখানে থাক, কম আছে হতে থাক, আঁচটা কম করে চিকেনটা ওদের আশা করি এটা খেতে খুব ভালো লাগবে, কারণ যেহেতু মানে একদম ফ্রাই ফ্রাই টাইপের হবে। তো এবার আবার চিকেনটাকে ওই উনুনে নেবো, তারপরে এদিকে ভাতটা করবো। চিকেনটাকে এখানে নিয়ে নিলাম, আর এই কড়াইটা এখানে জল আছে কড়াইতে, শুকিয়ে যাক। কড়াইতে বসিয়ে দিয়েছি, এবার দেবো এটাতে ঘি। আবারও বলছি ঘি খাওয়া কিন্তু খারাপ নয়, অবভিয়াসলি যদি এটা ভালো হয়। আমি দুটো ছোট টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম কড়াইতে। একটা ছোট্ট দারচিনি ভেঙে দিচ্ছি, ওটাকে 3 টুকরো করে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে অল্প অল্প করে মটরশুঁটিগুলো ছেড়ে দেবো। মটরশুঁটিগুলো হালকা করে ভেজে নিয়েছি, আর এটার মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে নুন। আগে ভাতটা হচ্ছে
আর দিয়ে দিয়েছি কাজু বাদাম, একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। শর্টকাটে ভালো খাওয়া যায়, বুঝলে তো। হচ্ছে করে রাখা ভাতটা নামিয়ে নিলাম, দিয়ে দেবো এবার ভাতটা। ভাতটা দিয়ে ভালো মতো মিক্স করে দিচ্ছি। রেডি আমার ভাত, মানে সানু ভাত। এখানটা একবারে প্লেটে সার্ভ করে দেবো। এখানে আর ঢালছি না, একটু কড়াতে থাক। গ্যাস বন্ধ করে দিয়েছি। চিকেনটাও প্রায় হয়েই এসছে, আর একটু থাক। জল তো দেই নিই। আর দেখেছ আমার বল শুধু বোনলেস চিকেন আনায়, আর আমি তো হাড্ডি খেতে ভালোবাসে না। উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিলাম ভাতে, দিয়ে এবার একটু নাড়াচাড়া করিয়ে বন্ধ করে দেবো। রান্না করে এসে বসলাম, আর শানু এইমাত্র এলো, আমার জন্য ডাবের জল নিয়ে এসছে। তো এটা এখন খাচ্ছি অল্প অল্প করে, আর আরাম লাগছে অ্যাকচুয়ালি। ও অল্টারনেট ডেজেই নিয়ে আসে আমার জন্য। সো ওটাই। আর এদিকে দেখো বুটিকের খোলা, মানে চার্জ খোলা। কোন দিকে যাব আমার জানি না কেন, একটু বেশি রান্নাবান্না করলে তারপরে আর লাঞ্চ করতে ইচ্ছেই করে না। সো আমি শানুর বাজারের ব্যাগে লিচু দেখে আর লোভ সামলাতে পারলাম না, ওগুলো খেয়ে আবার নিয়ে খেয়ে নিলাম সারা রাত ধরে লিচু। এরপর বেরিয়ে গেছিলাম কাজে। আর এই যে মা আজকে চলে গেছে, ফ্ল্যাটটা পুরো খালি, আর আমি রিক্সা করে বাড়ি যাচ্ছি। আমার কিন্তু সবসময় টোটোর থেকে রিক্সা চড়তে ভালো লাগে। বিধান মার্কেটের ফেমাস ঘুগনি আর হাফ বয়েল নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি বৌদির ওখানটায়। দুজনে মিলে গিয়ে খাবো, আমাদের দুজনেই খুব প্রিয়। আর এরা দুজন খাবে না, কারণ মানে ওদের ডায়েট খাবে না। তো যাই হোক, দেখো জ্যাম সামনে, এত জ্যাম শিলিগুড়ির রাস্তায় আজকাল, এত জ্যাম, বেরোনোই প্রবলেম হয়ে গেছে। আমার সাথে আজকাল ট্র্যাজেডি হয়েছে, তোমাদেরকে গল্প করবো রাত্রে। বাড়িতে এলাম, আর বাড়িতে এসে দেখলাম বাড়িতে একটা জিনিস এসছে। সেটা হচ্ছে এটা, মহুয়া অরিন্দাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ও আজকে একটা রিল দিয়েছিল, এবার আমার দেখেই খুব টেম্পটিং লাগছিল। এটা হচ্ছে মাছের ডিম দিয়ে ও কিছু একটা নতুন নতুন রেসিপি বানিয়েছে। এবার ওটার রিলটাও দিয়েছিল, এবার ওটা দেখেই আমি ভাবলাম কি টেস্টি হবে খেতে। আমি ওটা রিলটায় কমেন্ট করেছি, আর এটা আমার বাড়িতেও চলে এসছে। তো কাল दोपहर को ये मेरा लंच है। এই বাড়ি আসলাম কিছুক্ষণ আগে, তারপরে কি এখন ফ্রেশ হবো। এই যে নিয়ে নিয়েছি হাতে, স্নান করবো। অ্যাকচুয়ালি টায়ার্ড লাগছে, এক্সট্রিম টায়ার্ড লাগছে। আর তোমাদেরকে বললাম না একটা গল্প বলবো, সেটাও বলবো, খুব তাড়াতাড়ি বলছি। আমি একটু ফ্রেশ হয়ে এসে তারপরে তোমাদের সাথে গল্পটা করছি, দাঁড়াও। এটা আমার রোজকার রুটিন। আসবো, এসে চশমাটা প্রথমে ঢোকাবো, ঢুকিয়ে চুলটাকে বাঁধবো, টঙের ওপরে বাঁধবো, এখন যাব স্নানে। এই ফ্রেশ হয়ে এলাম, এবার রাত্রের স্কিন কেয়ারটুকু করে নিই, তারপরে তোমাদের কমেন্টস পড়বো। হয়ে গেছে আমার নাইট স্কিন কেয়ার, জাস্ট চুলটা আঁচড়াবো,
আমার যে দিদি, যার যে আমার বাড়িতে কাজ করে আর কি, তাকে বললাম যে সকালবেলা আসবে না। পরে মানে সব খবর পেলাম। আর মানে কি বলবো, এত বাজে একটা ইনসিডেন্ট, ভাবতেও মানে কেমন লাগে ভাবলেই। যে দু বাড়িতে রান্না করে দিদি, আমার বাড়িতে আর আরেকটা বাড়িতে। সো ওই বাড়িতে বোধহয় আগের থেকেই করে, আমার বাড়িতেই নতুন আর কি। তো এবার সকালবেলা তো শুনলাম, এবার পুরোটা শুনিনি। তারপরে আমি দিদির ফোন নাম্বারে ফোন করলাম। দিদি ফোন নিয়েছে, এখন ফোন করলাম। এবার তারপরে দেখলাম একজন মহিলা ওঠালো আর কি ফোনটা। সো তো ন্যাচারালি জিজ্ঞেস করলাম যে কী খবর, কেমন আছে। শুনেছিলাম কিছু ডাল ছিটেছে সামথিং, কিন্তু তারপরে যখন মেয়ের সাথে কথা হলো তখন বুঝতে পারলাম যে না, সেটা ডাল ছেটেনি। ওই বাড়িতে রান্না করতে গিয়ে নাকি প্রেশার কুকার বার্স্ট করেছে, আর অনেক বার্ন হয়েছে, অনেকটাই নাকি বার্ন হয়েছে শুনলাম, ফোসকা পড়ে গেছে। শিলিগুড়ি হসপিটালে আছে। এত খারাপ লাগলো। তো যাই হোক, শুনে টুনে তারপরে বললো শিলিগুড়ি হসপিটালে, এবার বললো ভিজিটিং আওয়ার্স নেই। তো সেই জন্য আজকে আর গেলাম না, দেখি কালকে একবার যাওয়ার ইচ্ছে আছে। মানে এত খারাপ লাগলো মানে শুনে, মানে কিছু বলার নেই আমার বক্তব্য। এগুলো এত মানে একটা ইনসিডেন্ট যেখানটায় মানে তুমি কিছু বলতে পারবে না, ইউ ডোন্ট হ্যাভ এনিথিং, কারণ কাউকে ব্লেম করার নেই, কিচ্ছু না। কিন্তু বেচারা মানে এত কষ্ট লাগছে, কারণ কি জ্বালা, এই ব্যথা, মানে এই যে আগুনের মানে গরমের যে মানে আমাদের একটু তেলের ছিটে লাগলেই আমরা মানে কীরকম হয়, আর সেখানে এই জিনিসটা তো ডেঞ্জারাস, মানে আমি ভাবতেই পারছি না। যাই হোক, চলো তোমাদের কমেন্টস পড়ি, বসি একটু বিছানায়। সো চলো তোমাদের কমেন্টসগুলো পড়া যাক। আমার চোখে প্রচণ্ড টায়ার্ডনেস, দেখে বুঝতেই পারছো, কিন্তু এই কমেন্টসগুলো পড়লেই আমি চাঙ্গা হয়ে যাবো। চলো। মিনি ব্লগ উইথ রিচা বলছে, তানিয়াদের ভিডিওটা দেখলাম, সত্যি কি অবস্থা, একটা ছোট বাচ্চা কিভাবে স্মার্টলি ব্যাগে নিল, পুরো প্রফেশনাল মনে হলো। এরা যে বড় হয়ে কি হবে ভাবতেই ভয় লাগছে। আমার মনে হয় বাচ্চাটা নিশ্চয়ই সেরকম পরিবেশে, সেই রকম আপব্রিঙিংয়ে বড় বা তৈরি হচ্ছে, নইলে কখনো সম্ভব না। বাচ্চারা তো একটা সাদা কাগজের মতো, যেমন লিখবে তেমনই তৈরি হবে। খুব বাজে লাগলো সত্যি ঘটনাটা। যাই হোক, ব্লগটা ভালো লাগলো খুব। সত্যি আমরাও মানে এত অবাক হয়েছি না জিনিসটাতে, এতটাই, এতটুকু একটা বাচ্চা মানে কীভাবে এগুলো মাথায়ও আসতে পারে। দেখো, একটা বাচ্চার সুইটনেস হলো, ওর হয়তো পছন্দ হয়েছে, সো শি ক্যান জাস্ট, মানে বিকাশ যখন চুলটা কাটছিল তখন জিজ্ঞেস করতো যে চুলটা কোথা থেকে কিনেছে বা কোথায় পাওয়া যাবে, মানে আই ডোন্ট নো, বাট বা শি কুড টেক দ্য কোম অ্যান্ড শো ইট টু হার পেরেন্টস যে দেখো চুলটা কি সুন্দর, বা হোয়াট এভার ইট ইজ। কিন্তু এটা খুবই আনএক্সপেক্টেড, খুবই মানে একজন বড় কেউ এটা হলে না মানে এতটা বোধহয় অবাক হতাম না, যতটা একটা বাচ্চাকে দেখে এটা অবাক হচ্ছি। কি বলবো, আর বাচ্চাটাকে জানি না তোমরা কতটুকু মানে অবভিয়াসলি বাচ্চাটার মুখটা খুবই সুইট, একটা বাচ্চা মেয়ে। এখন জানি না, খুব দরকার গার্জিয়ানের একটা ডিসিপ্লিন, একটা সংস্কার, একটা বোঝানো, একটা সব কিছু না খুব দরকার। কারণ কি এই জিনিসগুলো তো ভালো না, এগুলোর বড় হওয়া আর আপব্রিঙ্গিংয়ে ভালো হবে না ওর জন্য। সো টিল জাস্ট ডু ব্যাড, ওর নেচার হোক, ওর অভ্যেস হোক, যেটাই হোক না কেন, এটা একটা হ্যাবিট হয়ে যাবে পরে। তো ওটাই, এখন বাবা মা যদি জানতে পারে, এটা উচিত ওর কাছ থেকে নিয়ে এটা ফেরত দিয়ে যাওয়া, আর ওকে বোঝানো। বকা ঝকা মারা এগুলোতে কিছু হয় না, জাস্ট বোঝানোটা খুব দরকার। জয়া কর্মকার বলছে, তোমার কাছে বিটরুট জুস ক্যারি করা যাবে ওরকম বটল থাকলে একটু দেখিও তো, বা কোথায় পাবো একটু বলো।
তুমি যে কোনো সিপারে ক্যারি করতে পারো, যেরকম শেকার হয় বা সিপার হয়, বা তোমরা স্টিলের কোনো বটলে যেটার ভেতরটা স্টিল কাইন্ড অফ, ওগুলোতে ক্যারি করতে পারো। তো ইটস সেফ, নট অ্যান ইস্যু। পূজাস লাইফস্টাইল বলছে তোমার বার্থডেতে চলে আসলো গো, এইবার বার্থডে কি প্ল্যান তোমার? হুম হুম কিরে কি প্ল্যান আমার বার্থডে? কোনো প্ল্যান নেই, বয়স হয়ে যাচ্ছে, এক্সাইটমেন্টও কমে যাচ্ছে মনে হচ্ছে। দেখো বার্থডেটা নিজে প্ল্যান করা যায় না বলো, বার্থডেটা সবসময় অপরকে প্ল্যান করতে হয়। হাজব্যান্ড হোক, মা বাবা হোক, বোন হোক, ভাই হোক, দাদা হোক, মানে নিজে তো আর প্ল্যান করবো না অবভিয়াসলি না। সো দ্যাটস ব্যাড। তো যাই হোক, জানি না এখন, আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। সো আমাকে যদি কারোর স্পেশাল ফিল করাতে হয় তাহলে করাবে। অর্পিতা দে বলছে দি ভাই আমাকে একটা ভালো ময়শ্চারাইজার সাজেস্ট করো না ড্রাই স্কিনের জন্য। ড্রাই স্কিনের জন্য ফিজিওজেল লাগাতে পারো, বা মিনিমালিস্টের মরুলা অয়েলটা লাগাতে পারো, ভালো হবে। তনিমা ঘোষ বলছে দিদি তোমাকে আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। তোমার হেয়ারের কি ট্রিটমেন্ট করা আছে বলবে? আমার হেয়ারে আপাতত কোনো ট্রিটমেন্ট করা নেই গো, কোনো রকম কোনো ট্রিটমেন্ট নেই। মানে অ্যানোপ্লাস্টিয়া করা হয়েছিল, জানুয়ারিতে করেছিলাম, বা দেন ওটা আমি যেহেতু তারপরে কালার করিয়েছি না, সো ইটস কাইন্ড অফ গন। সো এখন আপাতত কোনো ট্রিটমেন্ট নেই। আমার স্ট্যান্ডটা যদি পড়ে গেল, প্রচণ্ড জ্বালাচ্ছে একজন। আর আমার হেয়ারটা ওয়েভ টাইপস, তো খুব ফ্রিজি, তো কি ট্রিটমেন্ট করালে হেয়ার ঠিক থাকবে আর স্মুথ অ্যান্ড শাইন হেয়ারের জন্য একটা শ্যাম্পু প্লিজ সাজেস্ট করো, অ্যাডভান্স থ্যাংক ইউ। দেখো একটা কথা বলি, আমি তোমাকে পারফেক্ট কিছু সাজেস্ট করতে পারবো না, কারণ কি এই ব্যাপারে আমার নলেজটা খুবই লিমিটেড। আমি তোমাকে বলতে পারি যে একটা সিরাম বলতে পারি তোমাদেরকে, একটা আমি কি শ্যাম্পু ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, কি মানে কিভাবে আমি হ্যান্ডেল করি আমার হেয়ার, কিভাবে আমি হেয়ার কাট করি সেটা বলতে পারি। কিন্তু তোমার হেয়ারে কি ট্রিটমেন্ট হলে ভালো হবে সেটা তো যারা করবে বা তুমি যে স্যালনে যাবে তারাই কিন্তু সব থেকে ভালো বলতে পারবে। বা তোমার যদি এক্সেসিভ কিছু প্রবলেম থাকে তাহলে ডারম্যাট বলতে পারবে, নট মি, আই এম নট দ্য রাইট পারসন, সো নট এট অল। তো ওটাই আমি সাজেস্ট করবো তোমাকে, তুমি যদি করতেই হয় তুমি কোনো স্যালনে যেতে পারো, কোনো ভালো স্যালনে গিয়ে তুমি যারা হেয়ার স্টাইলিস্ট আর কি তাদের কাছে জিজ্ঞেস করতে পারো যে কি করলে তোমার হেয়ারে বেটার হবে, যেটাতে কেমিক্যালও কম ইউজ হবে আর কি। সো এরকম, আর ওই যদি ট্রিটমেন্ট করো তাহলে কিন্তু সেই ট্রিটমেন্টের পরেই তোমাকে শ্যাম্পু সাজেস্ট করা হবে। তুই কিচ্ছু বলবি না? আমি একটা কাজ করছি, কিছু করছি আমি, খুব জ্বালাচ্ছে আমাকে, একটা কথা বলতে দিচ্ছে না। এরকম 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 করে যাচ্ছে। কে করছে এরকম? হ্যাঁ শানু করছে। কে করছে এরকম বললাম, ঠিক শানুর দিকে তাকালো, এখন আবার সিসিটিভির দিকে তাকাচ্ছে। যাই হোক, সো এটাই বললাম, যে ট্রিটমেন্টটা করবে তারপরে কিন্তু ওরাই সাজেস্ট করে দেবে যে তোমার ওই ট্রিটমেন্টের পরের হেয়ারের কি শ্যাম্পুটা বেস্ট যাবে। আমি কিউনের শ্যাম্পু ইউজ করি, তোমাদেরকে আমি দেখিয়েছি সেটা, কারণ কি আমি কিউনেরই কালার করা হেয়ারে। মোনালিসা বিশ্বাস চক্রবর্তী, হ্যালো। আমি সানডেতে খুব মজা করেছি বিকজ আমাদের যোগা ফটোশ্যুট ছিল গাজলডোবাতে। আরে বাহ, গ্রেট। তুমি কোথায় করো যোগা? আমি তো মানে অনেক দিন থেকে ভাবছি কিছু একটাতে জয়েন করব, কিছু একটা লাইক সামথিং এই করব সেই করব। স্নেহাদি একটা যোগা সেন্টারে যাচ্ছে, ওখানেও অনেকবার বললাম যে যাব, কথা বলবো, কিন্তু ওটাই আর কি। তুমি এখন আমার যেটা অবস্থা, যখন দিদির এই মানে আমার হাউস হেল্প তার এই অবস্থা, আমি যদি ভর্তিও হয়ে যায় আমি কীভাবে টাইম ম্যানেজ করবো? সো সেটাই, মেবি ঢুকলে হয়তো টাইমটা ম্যানেজ হয়েই যাবে, বাট দেন আর আমি যা ল্যাথখোর, মানে গিয়ে যে কথা বলে একটা ভর্তি হওয়া সেটাই এখনো পর্যন্ত পারলাম না। কোয়েল শাহ, জামাই ষষ্ঠীর কি প্ল্যান? নো প্ল্যান দিস টাইম, নো প্ল্যান। মা আজ চলে গেল, মা আলিপুর চলে গেল,
আর আমার শানুর পক্ষে যাওয়াটাও এখন প্রবলেম। ফার্স্টে জামাই ষষ্ঠী, 1 জুন। সো কারণ বাড়িতে কেউ নেই, রাজু আর গুল্লুকে একা রেখে যাওয়া কোনোভাবেই সম্ভব না, কোনো হাউস হেল্প নেই। সো প্ল্যান্স, মনটা খারাপ, মারও খুব মনটা খারাপ, আমাদেরও খুব মনটা খারাপ। কোয়েল চাহা, মেথি জলের ব্যাপারটা একদিন করে দেখিও। মেথি জলের ব্যাপারটা অ্যাকচুয়ালি করে দেখানোটা, হ্যাঁ দেখাবো, কিন্তু ওটা না আমি করি এখন, আমার ফ্রিজেই জাস্ট কালকেই দিদি করে দিয়েছে, ওটাই করে রাখা আছে। শানু ওকে কিছু বল প্লিজ। দেখেছিস, যেই তোকে বললাম চুপ হয়ে গেল। তো যাই হোক, করে মানে আমি মানে কোনো সময় করি না ওটা, কিছুই না। মেথিটাকে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, ওভারনাইট ভিজিয়ে রাখতে পারলেও ভালো, 2-3 আওয়ার্স ভিজিয়ে রাখতে পারলেও ইটস ফাইন। তারপরে সেই 1 গ্লাস জলটাকে ফুটিয়ে 1/2 গ্লাস করতে হবে, 1/2 গ্লাস করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। একটা মিক্সার গ্রাইন্ডারে একটা গোটা পেঁয়াজকে তোমরা ঘুরিয়ে দিলে, এবার ওটাকে ছাঁকনিতে ছেঁকে যে রসটা বেরোবে ওটা তোমরা মেথির জলের সাথে অ্যাড করে একটা বটলে করে তোমরা ফ্রিজে রেখে দাও। এবার উইকলি টুয়াইস ইউজ করো। শ্যাম্পু করার 2 আওয়ার্স আগে, ওভারনাইট রাখতে পারলে আরও ভালো, মানে ওভারনাইট তো আমার পক্ষে সম্ভব না। সো শ্যাম্পু করার 2-3 আওয়ার্স 4 আওয়ার্স যত তা আগে লাগাবে তত ভালো, লাগিয়ে দেন জাস্ট শ্যাম্পু ইউর হেয়ার, নাথিং এলস দ্যান দ্যাট। মাম্পি রয় বলছে সবাইকে একসাথে দেখে ভালো লাগলো। আবার স্নেহাদির ছেলেকে দেখলাম না, ছিল দুষ্টুমি করতে ব্যস্ত ছিল 2 চুটকু। অ্যাকচুয়ালি স্নেহাদিরা অনেকটা পরে এসছে, কেক কাটিংয়ের টাইমটাতেও ছিল না, কারণ ওদের আরেকটা ইনভিটেশন ছিল। সো ওরা একটু পরে এসছে, সো রিদও অনেকটাই পরে এসছে, ওই জন্যই প্রথম দিকটাতে দেখতে পারোনি। আর পরের দিকেও বাচ্চা দুটোই ওই ঘরে ছিল, সো ওই জন্য দেখতে পারোনি। ওয়াটার বটলটা খুব সুন্দর, পিঙ্ক ভাইব একদম। বাচ্চাগুলো খারাপ হয় একমাত্র গার্জিয়ানদের জন্য, ঠিক পথে নিয়ে যায় ঠিকই যাবে, খোঁজ করলে নিশ্চয়ই পাওয়া যাবে তোমরা চাইলে। হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু মানে কি বলবো আর, জোর খাটানো এই। এবার বোঝা যাচ্ছে যে জিনিসটা জাস্ট, অনেকে ভাবছে জাস্ট আ কম, কিন্তু তোমাদের সাথে যেটা শেয়ার করলাম ইট ইজ নট জাস্ট আ কম, মানে ওটা এখন আর পাওয়া যায় না, দ্যাট ইজ দ্য থিং। আর বৌদি ওটাই বলছে যে মানে ওটা তো আমাদের নয়, ওটা মানে বিকাশের, আর বেচারা ওর জন্য খারাপ লাগছে আর কি। তো তারপর ওকেও বোঝানো হলো যে ওরও দোষ আছে, হি শুড কিপ হিজ থিংস ইন প্রপার প্লেস আফটার হি হ্যাজ ইউজড ইট, মানে যার জিনিস সেভাবে নিজেই রাখাটা উচিত। সো ওটাই এখন, ডোন্ট নো। বিউটি ইনসাইড বাই ইপসিতা বলছে, দিদি তুমি চেরি খেতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি, আমি একদম চেরি খেতে ভালোবাসি না। এন্টারটেইনমেন্ট ডোজ বলছে বটলের লিঙ্ক প্লিজ, অ্যান্ড বটলটা কি গ্লাস অ্যান্ড প্লাস্টিক? বটলের লিঙ্ক আমি দিতে পারবো না, কারণ কি এটা আমি মিনিসো থেকে কিনেছি, কসমস মলের, সো নট অনলাইন। বটলটা বিপিএ ফ্রি প্লাস্টিকের। মিঠি দত্তা বলছে আমিও আগে প্রিন্সকে সাপোর্ট করতাম, এলভিস আসার পরের থেকে এখন ওকে করি। আমি আগে রোডিস দেখতামই না, মানে অনেক সিজন দেখিনি। সো মাঝখানে খুব হ্যাবিট ছিল দেখার, কিন্তু তারপরে কোনোদিনই দেখা হয়নি। এবারও আমি দেখিনি, আগের কোনো এপিসোডই দেখিনি আমি। শানু দেখতো, এবার শানু এবার একদম অডিশনস থেকে দেখছে। তো ও দেখতে দেখতে একদিন হঠাৎ আমি ওই ঘরে ছিলাম, তো ও দেখছিল। এবার তারপরে দেখার পরে আই জাস্ট ফেল্ট গুড, মানে ভালো লাগলো দেখে। তারপরে থেকে দেখি, আর নাও ইট ইজ গোয়িং টু এন্ড। তো একটা জিনিস দেখতে থাকলে তারপরে সেটা যখন এন্ড হয়ে যায় তখন খুব খারাপ লাগে, কারণ তখন একটা অভ্যেস হয়ে যায় যে স্যাটারডে আসলেই রাত্রে ওটা দেখা যাবে, সানডে আসলেই রাত্রে ওটা দেখা যাবে, দ্যার ইজ সামথিং টু ওয়াচ। কিন্তু শেষ হয়ে গেলে যে নর্মাল অ্যাজ এ, মানে ফর আ সিরিজ, ধরো আমি একটা সিরিজ দেখছি নেটফ্লিক্সে, ওটা যখন পুরোটা শেষ হয়ে যায় তখন এত খারাপ লাগে। আমি শানুকে বলি, শানু শেষ হয়ে গেল, আমি এখন কি দেখবো? সো ইয়া, ওটাই। তো চলো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই চান্স যদি 1-2 দিনের মাঝখানে একটু ভিডিও দিতে মানে লেট হয় বা ভিডিও না দিতে পারি, প্লিজ কিছু মনে করো না, কারণ আমার অবস্থাটা বুঝতেই পারছো, দের ইজ নো হেল্প অ্যাট অল। তো
চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।